তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম দর্শন অনুধ্যান করছিলাম। আমরা এর আগের দিন দেখেছিলাম যে মাস্টার এবং সিদ্ধেশ্বর মজুমদার উত্তর বরানগরে তার বাড়ি ছিল। ওরা দুজনে দক্ষিণেশ্বরে একজন পরমহংস থাকেন সেটি শুনে তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন এবং মাস্টারমশাই এই দ্বিতীয় পরিচ্ছেদে আগে প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বর মন্দিরের কোথায় কি আছে তার একটা খুব বিস্তৃত বিবরণ দিয়েছেন এবং এই দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম দর্শনের কথা বর্ণনা করছেন। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে, কথা কহিতে কহিতে মানে এই সিধু এবং মাস্টারমশাই, কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অদ্ভুত বৈশিষ্ট্য, যে সমস্ত হচ্ছে প্রেজেন্ট টেন্সের লেখা। পড়িলেন, করিলেন, করিতেছেন। এই এই আমাদের ক্রিস্টোফার ইসারুড তার যে লিখিত শ্রীরামকৃষ্ণ জীবনীরা রয়েছে, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস বলে, সেখানে বলছেন যে এটি একটি অদ্ভুত ঘটনা যে সেই অদ্যাপিহ লীলা করে সেই গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, যেন সেই লীলা এখনও চলছে। এটা লীলা চিন্তন গ্রন্থ, তো সেই জন্যে সমস্ত হচ্ছে যেন প্রেজেন্ট টেন্সে। এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে, মাস্টার ইংরেজি পড়িয়াছেন, হঠাৎ ঘরে প্রবেশ করিতে পারিলেন না। এই যেন একটা যে ইন্ডিজেনাস কালচার, আরেকটা হচ্ছে অ্যালায়েন কালচার। আমরা সকলেই হচ্ছি সেই প্রতীচ্যের কালচারের যেন প্রতিভূ। মাস্টারমশাইও প্রতীচ্যের কালচারের প্রতিভূ। স্বামীজি নিজেও ছিলেন খানিকটা তাই। সেই জন্য স্বামীজি বলছেন যে ঠাকুর ছিলেন ঠিক অরিজিনাল এবং তার যারা সন্তান তারাও তদ্রূপ। যে অরিজিনাল নয় সে ঠাকুরের সন্তানই নয়। এইটি দেখবার মতো বিষয় যে ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। আমাদের একটি স্বামী অতুলানন্দজির বই আছে, উইথ দ্য স্বামীজ ইন আমেরিকান ইন্ডিয়া বলে। উনি যখন অতুলানন্দজি প্রথমবার ইন্ডিয়াতে এলেন, ওকে তখনকার যে মঠের ঘর বাড়ি, যেটা স্বামী বিবেকানন্দ যেখানে বাস করতেন, সেই বাড়ির দোতলার একটি ঘরে থাকতে দেওয়া হয়েছিল। এটা আরও পরবর্তীকালে, তখন উনি প্রথমবার নয় তৃতীয়বারে যখন ইন্ডিয়াতে এসছেন এবং স্থায়ীভাবে ভারতবর্ষে থেকে গেছেন, সেই সময় তিনি মঠে এসছেন। এবং মহাপুরুষ মহারাজ যে ঘরে থাকতেন সেই ঘরে ওকে থাকতে দেওয়া হয়েছে। তা উনি চিঠি লিখছেন, চিঠিতে উল্লেখ করছেন, বলছেন যে আমার চিঠি লিখতে গিয়ে বারবার আমার ব্যাঘাত ঘটছে। তার কারণ হচ্ছে ঘরে অনবরত লোক যাওয়া আসা করছে বলে তারপরে রসিকতা করে বলছেন যে পাশ্চাত্যে আমরা এটা ভাবতেই পারি না, কিন্তু ভারতবর্ষে এটা কোনো আগাম কোনো টোকা না মেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ, বলছেন এটা অত্যন্ত স্বাভাবিক বলে মজা করছেন। বলছেন যে আজকে চিঠির এই পর্যন্ত ইতি, আবার কালকে দেখা যাবে, এরকম করে বলছেন। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দেছি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে।
এইটি একটি একটি অদ্ভুত বর্ণনা, এটা যে আমাদের শাস্ত্রে আছে, ওই উপনিষদেতেই আছে যে সেই শৌনক অঙ্গিরসকে জিজ্ঞেস করেছিলেন, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্ববিদম বিজ্ঞাতম ভবতি ইতি, কি সেই আছে যেটি জানলে পরে সব কিছু জানা হয়ে যায়? একটা অদ্ভুত একটি প্রশ্ন। একটি জিনিস জানলে পরে সবটি জানা হয়ে যাবে। তার যখন উত্তর দিচ্ছেন, উত্তর দিতে গিয়ে কিন্তু ঋষি সরাসরি বলছেন না যে এই হচ্ছে সেই বিষয় যেটা জানলে সব কিছু জানা হয়ে যায়। তিনি বলছেন যে তস্মৈ স হোবাচ, অঙ্গিরা বলছেন শৌনককে, দ্বে বিদ্যে বেদিতব্যে ইতি হস্ম যৎ ব্রহ্মবিদো বদন্তি পরাচৈবা পরাচ পরাচ অপরাচ। বলছেন যে জানবার জন্যে দুটি বিষয় আছে, দুটি বিদ্যা আছে। একটিকে বলা হয় পরাবিদ্যা, আরেকটিকে বলা হয় অপরাবিদ্যা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে তাহলে পরাবিদ্যা কোনটা, অপরাবিদ্যা কোনটা? তারপরে অঙ্গিরা ঋষি আরও ব্যাখ্যা করে বলছেন তত্রা পরা। প্রথমে তার মধ্যে ওই দুটো বিদ্যার মধ্যে পরাবিদ্যা কোনটা? তত্রা পরা মানে হচ্ছে তত্র অপরা। অপরাবিদ্যা কোনটা না? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণম, নিরুক্তম, ছন্দ, জ্যোতিষাম ইতি। মানে তিনটি বেদ মানে চতুর্বেদের কথাই বলা হলো, কারণ একটা সময় বলা হতো যে বেদ হচ্ছে তিনটি, ঋক, সাম এবং যজু। অথর্ববেদ হচ্ছে যে এই যে মন্ত্রগুলিকে ঋক, সাম, যজুর মধ্যে অঙ্গীভূত করা গেল না, সেইগুলিকে অথর্ববেদে যেন স্থান দেয়া হলো। এবং অনেক সময় অথর্ববেদে পূর্ববর্তী বেদগুলির পুনরুক্তি পর্যন্ত আছে। সেই জন্য বেদ বলতেই তখন একদম আদিকালে তিনটি বেদের কথাই বলা হতো। তা বলছেন যে এই সব কটাই হচ্ছে কিন্তু অপরাবিদ্যা। এটা একটা অদ্ভুত, একটা বোঝার বিষয়। এটা মানে বেদ কোন বিদ্যা, পরাবিদ্যার মধ্যে পড়বে না অপরাবিদ্যার মধ্যে পড়বে? শাস্ত্র বলছেন যে বেদও কিন্তু অপরাবিদ্যার মধ্যে পড়বে। যা কিছু শব্দরাশি তা সবই হচ্ছে অপরাবিদ্যার অন্তর্গত। শব্দরাশি মানেই সেটাকে বুদ্ধি দিয়ে সেটাকে চিন্তা করতে হবে, বুদ্ধি দিয়ে অনুভব করতে হবে। তার মানে বুদ্ধির রাজত্বের অন্তর্গত সেটি। আর বুদ্ধির রাজত্বের যেটি অন্তর্গত সেটিও মায়ার রাজত্বের অন্তর্গত। বুদ্ধির রাজত্বের অন্তর্গত মানে হচ্ছে মায়ার রাজত্বের অন্তর্গত। সুতরাং বেদও হচ্ছে অপরাবিদ্যা। কিন্তু এইখানে বলছেন যে আর কি কি অপরাবিদ্যার অন্তর্গত না? বেদে যা কিছু আছে এবং অন্যান্য যে বেদাঙ্গগুলি, বেদাঙ্গ তখনকার দিনে বলা হতো শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এইগুলি হচ্ছে বেদাঙ্গ। কারণ বেদ ভালো করে, উপনিষদ ভালো করে পড়তে হলে এই বেদাঙ্গে ভালো করে অধিকার থাকতে হবে। এইগুলি কি? শিক্ষা হচ্ছে আপনার শিক্ষা হচ্ছে সায়েন্স অফ প্রনাউন্সিয়েশন, উচ্চারণের বিজ্ঞান, এ হচ্ছে শিক্ষা। কল্প আমরা জানি যেখানে রিচুয়ালসগুলো রয়েছে, পেডাগগি বলতে পারি আমরা। ব্যাকরণ তো গ্রামার। নিরুক্ত হচ্ছে যে সায়েন্স অফ এটিমোলজি, মানে একটা শব্দ সিংহ, সিংহ শব্দটা হিনস শব্দ রুট ওয়ার্ড থেকে আসছে, সেখান থেকে সিংহ শব্দটা আসছে। এখানে আমরা যত শব্দ ব্যবহার করি তার যে রুট ওয়ার্ড কোনটি সেইটি নিয়ে যে বিজ্ঞান চর্চা করে সেটি হচ্ছে নিরুক্ত। ছন্দ তো আমরা মিটার, আর জ্যোতিষ তো আমরা জানি যেখানে গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ সম্পর্কিত আলোচনা করা হয়, সেটা হচ্ছে জ্যোতিষ। বলছেন এই তিন বেদ এবং বেদাঙ্গ, অর্থাৎ বেদ এবং বেদাঙ্গ বলার মধ্য দিয়ে উপলক্ষণা সহকারে সমস্ত বিদ্যাকে বুঝিয়ে দেওয়া হলো। সমস্ত বিদ্যা হচ্ছে অপরাবিদ্যার অন্তর্গত।
ওই জন্য আমরা যখন কোনো মানে শাস্ত্র পড়ানো হয়, আচার্য অনেক সময় জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, এই যে কঠোপনিষদ পাঠ আমরা করছি, এই কঠোপনিষদ পাঠ এটা কি পরাবিদ্যা না অপরাবিদ্যা? বেশিরভাগ ক্ষেত্রেই এরা বলে, ছাত্ররা বলে এটা পরাবিদ্যা। আর একটা ক্লাসে ভূগোল পড়ানো হচ্ছে, কিসের চর্চা হচ্ছে না, ওটা অপরাবিদ্যা। তখন আচার্য বলবেন না যে ভূগোল পড়ানো হচ্ছে ওটাও অপরাবিদ্যা, আর এখানে কঠোপনিষদ পাঠ করা হচ্ছে এটাও হচ্ছে অপরাবিদ্যা। তো পার্থক্য কি? দুটোই এক, ভূগোল পড়া, অঙ্ক করা আর উপনিষদ পড়া দুটো এক হয়ে গেল? না, একটু সামান্য পার্থক্য আছে। পার্থক্যটা কি? যেখানে অন্যান্য বিদ্যার চর্চা করা হচ্ছে সেটি হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা, আর উপনিষদ যেখানে হচ্ছে ওটি হচ্ছে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। এই হচ্ছে পার্থক্য। অপরাবিদ্যার আবার দুটো ভাগ, একটি ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা আর একটি হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা। আর পরাবিদ্যা তাহলে কোনটা? জয়া তদক্ষরম অধিগম্যাতে, একবারে চরম যে অনুভূতি, ব্রহ্মানুভূতি, অপরোক্ষানুভূতি। অপরোক্ষানুভূতি মানেটা কি না, এখানে কোনো শব্দকে বা শব্দ রাশিকে এই অনুভূতির জগতে পৌঁছানোর জন্য মিডিয়াম হওয়ার দরকার পড়ে না, সেটি হচ্ছে পরাবিদ্যা। জয়া তদক্ষরম অধিগম্যাতে, সেই অক্ষর পুরুষকে যার দ্বারা প্রাপ্ত হওয়া যায়। কিসের দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, একমাত্র ব্রহ্মানুভূতির দ্বারা, অপরোক্ষানুভূতির দ্বারা সেই অক্ষর পুরুষকে প্রাপ্ত হওয়া যায়, সেইটি হচ্ছে পরাবিদ্যার অন্তর্গত। এবার এখানে দেখুন, মাস্টার জিজ্ঞেস করছে, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই সব ওর মুখে। এবার এটা বুঝতে পারা যাবে, বই টইও হচ্ছে, সমস্ত বই টই হচ্ছে সমস্ত ওই অপরাবিদ্যা, ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। কিন্তু অনুভূতির রাজত্ব হচ্ছে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যাকেও ছাড়িয়ে, বরঞ্চ ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা ভিত্তিভূমি দাঁড়িয়ে রয়েছে এই ব্রহ্মানুভূতির ওপর। ব্রহ্মানুভূতি না হলে এই ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার অস্তিত্ব সম্ভব নয়। এই এই এত কথা কিন্তু এখানে আছে। বৃন্দেজি এত ভেবে চিনতে বলেছে হয়তো সেটা নয়, কিন্তু যা বলেছেন তিনি আসলে অবতারের সঙ্গে রয়েছেন, তো মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে গেছে। বৃন্দে বলছেন, আর বাবা বইটই সব ওর মুখে, মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। ওই আমরা একদিন বলছিলাম যে স্বামী বিরজানন্দজি ঠাকুরের স্তব লিখতে গিয়ে বলছেন, শাস্ত্র মর্মদর্শী সর্ববিদ নিরক্ষরম। ওই নিরক্ষর, তিনি নিরক্ষর মানে ইলিটারেট, এই অর্থে তিনি নিরক্ষর নন, কিন্তু নিরক্ষরম তিনি এই অর্থে যে কোনো অক্ষরকে আশ্রয় করে তাকে অনুভূতির রাজ্যে পৌঁছাতে হয়নি, এই অর্থে তিনি নিরক্ষর। এই জন্যে বলছেন, আর বাবা বইটই সব ওর মুখে, মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। আমরা ঠাকুরের যদি দেখি, ঠাকুর নয় তবুও অনেক পণ্ডিতদের ঠাকুরকে কেউ কেউ বলতেন যে আচ্ছা আপনি এইরকম বেদ বেদান্তের কথা বলছেন কি করে, শাস্ত্রের কথা শাস্ত্রের সঙ্গে সব মিলে যাচ্ছে। ঠাকুর তখন যেন নিজেকে আড়াল করার জন্য, লুকিয়ে রাখার জন্য বলছেন, আমি কত শুনেছি গো। পণ্ডিতরা আসতেন তার কাছে, সেইটা বলছেন ঠাকুর। ঠাকুরের ক্ষেত্রে না হয় আমরা মেনে নিলাম কত শুনেছি, ওই জন্য তিনি বলছেন। লাটু মহারাজের কি বলবেন? বিশেষ করে লাটু মহারাজের স্মৃতিকথা যদি আমরা পড়ি, মানে আমরা স্তব্ধ হয়ে যাই, বিস্ময়ে স্তব্ধ হয়ে যাই যে এমন উচ্চস্তরের কথাবার্তা তিনি বলছেন যেটি কোনোরকমভাবে কারোর মুখ থেকে শুনে সেটাকে আওড়ানো সম্ভবই নয়। ও সব একদম সেই অনুভূতির রাজ্য থেকে আসছে। বৃন্দে তারপর এই মাস্টারমশাই বলছেন, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ।
মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। বদ্ধাঞ্জলি হইয়া হাত জোড় করে প্রণাম করলেন। তখনও পর্যন্ত ওই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা এইগুলো ঠিক ব্রাহ্ম সমাজের ছাপ রয়েছে, তো এখনো পর্যন্ত ওইগুলোই আসেনি। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। জগদম্বা ঠাকুরকে বলেছিলেন ভাব মুখে থাক। সে ভাবমুখ নিয়ে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে তার সমস্ত জগতের জাগতিক বিষয়ের খুঁটিনাটির প্রতি নজর আছে, কিন্তু তার মনের তার একদম সেই সপ্তমে বাঁধা, একেবারে সেই নির্গুণ নিরাকার পরমাত্মার সঙ্গে তার যোগটাকে অবিচ্ছিন্ন রেখেই তিনি জগতের সব কিছু সম্পর্কে অবহিত হচ্ছেন। ঠাকুর সেইভাবে অবস্থান করছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। এইগুলি যে এই সন্ধ্যার পর যে ভাবান্তর হচ্ছে, এইগুলো কিন্তু মানে প্রবর্তক সাধকের মতো তিনি অনুষ্ঠান করছেন না যে ও সন্ধ্যা হয়েছে এখন তাহলে জপ করতে হবে, এখন গায়ত্রী করতে হবে। এটি হচ্ছে প্রবর্তক যারা প্রাথমিক স্তরে রয়েছে সাধন জীবনে তাদের ক্ষেত্রে। কিন্তু এই অবতার পুরুষের ক্ষেত্রে এইগুলি কিন্তু প্রযোজ্য নন। তিনি বেদ বিধিকে অতিক্রম করে গেছেন। এটি হচ্ছে তার, তাহলে কি তার এইগুলি দেখা যাবে না তার জীবনে? এই যেমন মানুষ ধ্যান করে, যেমন জপ করে, দেখা যাবে। সেটি হচ্ছে একটা স্বাভাবিক প্রবৃত্তির বশে দেখা যাবে। স্বাভাবিক গতিতে আমরা যেমন খাই পড়ি, সেরকম ভগবত চিন্তা তার জীবনে স্বাভাবিকভাবে আসছে। কখনো কখনো তিনি আবার যেন আমাদের কাছে দৃষ্টান্ত দেওয়ার জন্য যে কীরকমভাবে একজন বেদবিধিকে অতিক্রম করে যায়, সেটি দেখানোর জন্য যেন তিনি ওই কেউ জপ করছে দেখে বলছেন যে এই আমার ডান হাতে জপ হয় না, দেখি বাঁ হাতে, বলে এরকম করে দেখানোর চেষ্টা করছেন বাঁ হাতে। একটু জপের আঙুল সত্যি না সত্যি একদম স্থির, সমাধির মগ্ন। তা মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু না। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? মাস্টারমশাই ভাবছেন, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এবার তৃতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে। তৃতীয় পরিচ্ছেদে মাস্টারমশাইয়ের ঠাকুরকে দ্বিতীয় দর্শনের কথা বর্ণনা করা হয়েছে। এই যেন মাস্টারমশাইয়ের গুরুলাভ হচ্ছে। এই জন্যে দেখা যাচ্ছে যে এই পরিচ্ছেদ তিনি শুরুই করছেন গুরু প্রণাম দিয়ে শুরু করছেন। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তার অজান্তেই যেন তার গুরু লাভ হয়ে যাচ্ছে। এই জন্যে গুরু প্রণাম দিয়ে তিনি শুরু করছেন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওইরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহস্রবদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা,
তোমার বাড়ি কোথায়? মাস্টার: আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ: এখানে কোথায় এসেছো? মাস্টার: এখানে বরানগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ: ও, ঈশানের বাড়ি। ঠাকুরকে কোথায় থাকেন না থাকেন সব জানেন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মানে ঠাকুর ধরেই নিচ্ছেন কলকাতায় বাড়ি, শিক্ষিত মানুষ, সুতরাং সে কেশব সেনের ওখানে নিশ্চিত যায়। কিন্তু তুমি কি ব্রাহ্ম সমাজে যাও, তুমি কি কেশব সেনের ওখানে যাও, ওইসব জিজ্ঞেস করলেন না। এটা খুবই স্বাভাবিক। একটা হচ্ছে ঠাকুর সর্বজ্ঞ, কিন্তু সেটা যদি আমরা বাদও দিই, একদম স্বাভাবিক বুদ্ধির প্রেরণায় যেন তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। তখনকার দিনে কেশব সেনের অসুখ হয়েছে। কলকাতার যারা শিক্ষিত মানুষ তারা এই সম্পর্কে অবহিত। মাস্টার: আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। এইখানটা মাস্টার মশাই যেন একটা সেফ ডিস্টেন্স বজায় রাখছেন, যে আমাকে যতটা আপনি ব্রাহ্ম সমাজের লোক বলে মনে করছেন ততটা আর কি নই। হ্যাঁ, শুনেছি বটে কেশবের শরীর খারাপ হয়েছে, এখন কেমন আছেন অতটা ভালো জানি না, এরকম। শ্রীরামকৃষ্ণ: আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম। এইটি আমাদের কলকাতার মানুষরা অনেকেই হয়তো নাও জানতে পারেন যে ডাব চিনি মানাটা কি। মানে ডাব কেটে ওই ডাবের মুখে একটুখানি চিনি দিয়ে দিলে বলে ওই ডাবের জল খেলে চট করে অ্যাসিড হবে না, এরকম একটা প্রচলিত বিশ্বাস আছে। এবং ঠাকুরদের যখন দেওয়াও হয়, অনেক মঠ মন্দিরে এইভাবেই কিন্তু দেওয়া হয়। ডাবের মুখটাকে কেটে একটুখানি চিনি সেখানে ফেলে দেওয়া হয়, চিনি দিয়ে তারপর দেওয়া হয়। আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। এই তখনকার দিনে কেশব সেনও খুব উন্নত এক সাধক, আমাদের বলতেই হবে এটা। কারণ ঠাকুরের ওই যে অবস্থা এবং ঠাকুরের কথা, তার ঠিক ঠিক তাৎপর্য তখনকার দিনে যে গুটিকতক লোক হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, কেশব সেন নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। ঠাকুর নিজেই বলছেন কুক সাহেব নাকি একজন এসেছে, আবার তার আগে কিন্তু কুক সাহেব কেশব সেন নিয়ে গিয়ে ওই জাহাজে, একই জাহাজে করে ওরা ঘুরে এসছেন। মাস্টার: আজ্ঞা, এরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, প্রতাপ মজুমদার। কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখে এসেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বগলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোকে এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বগলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন, কিন্তু এর মধ্য দিয়ে সংসার জীবন সম্পর্কে, মানে আধ্যাত্মিক জীবন যাপন করা মানে পলায়ন, মানে পালিয়ে যাওয়া নয়, এইটি কিন্তু ঠাকুর স্পষ্ট করে এখানে দেখিয়ে দিলেন। তারপর চতুর্থ পরিচ্ছেদ শুরু হচ্ছে ওই একই দিনে। এটা আলাদা পরিচ্ছেদে রেখেছেন কেন, তার কারণ এখানে মাস্টারমশাইয়ের দর্পচূর্ণ হবে, সেইটিকে যেন বিশেষ করে হাইলাইট করবার জন্য এটিকে একটি স্বতন্ত্র পরিচ্ছেদে মাস্টারমশাই বর্ণনা করেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার: আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া: ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া
অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন, ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ? এইটাই একটা অদ্ভুত যে মাস্টারমশাই নিজেই কথা বর্ণনা করছেন, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, কিন্তু মাস্টারমশাই নিজে এটি বর্ণনা করছেন। ওই দুটি আছে, প্রবৃত্তির পথ আর নিবৃত্তির পথ। প্রবৃত্তির পথ হচ্ছে এই যে সংসার পথ, আর নিবৃত্তির পথ হচ্ছে একদম ওই পুত্রৈষণা, বিত্তৈষণা এবং লোকৈষণা, এই থেকে পুরোপুরি নিবৃত্তি, একদম এইগুলিকে পুরোপুরি জয় করতে হবে, সেটি হচ্ছে নিবৃত্তির পথ। দুটি পথই হচ্ছে বেদোক্ত পথ। দ্বিবিধ হি ঐদিকো ধর্ম, প্রবৃত্তিশ্চ নিবৃত্তিশ্চ, দুটোই হচ্ছে বৈদিক পথ। প্রবৃত্তির পথটাও হচ্ছে বৈদিক পথ এবং নিবৃত্তির পথটাও বৈদিক পথ। কিন্তু নিবৃত্তির পথটি না থাকলে প্রবৃত্তির যে পথটি সেটি অপ্রাসঙ্গিক হয়ে যায়, সেটি কখনো সুস্থ সাবলীল সুঠাম থাকতে পারে না। আবার একইভাবে প্রবৃত্তির পথ আছে বলেই নিবৃত্তির পথ আছে। এই দুটি পথ যেন একে অপরের পরিপূরক, এটি হচ্ছে আমাদের শাস্ত্রের কথা। তা এখানে এই দুটি পথ কঠোপনিষদে খুব বিস্তৃতভাবে আছে, যে প্রবৃত্তির পথ কি করে। প্রবৃত্তির পথ মানুষকে বদ্ধ করে, আর নিবৃত্তির পথ কি করে, মানুষকে মোক্ষের দিকে নিয়ে যায়। প্রবৃত্তির পথে যেতে যেতে যতক্ষণ না পর্যন্ত নিবৃত্তি আসবে ততক্ষণ তার পক্ষে লোকপ্রাপ্তি সম্ভব, কিন্তু যেটিকে মোক্ষ বলা হয়, মোক্ষ মার্গ বলা হয়, সেটি সম্ভব নয়। সেইটি দেখানোর জন্যে ঠাকুর যেন এরকম আচরণ করছেন। এটি আমরা এটা কঠোপনিষদের ক্লাস নয়, কিন্তু কঠোপনিষদে এই সম্পর্কে খুব বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। এখানে সেই জিনিসই যেন ঠাকুরের এই মাস্টারমশাইয়ের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টার, কারণ এই পুত্রই শোনা, প্রথমে এ শোনা হচ্ছে পুত্রই শোনা, জিজ্ঞেস করছেন তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের, ঠাকুর সর্বজ্ঞ, তিনি জানেন, তার কাছে যে এসছে সব জানেন, কিন্তু এটা রেকর্ড রাখার জন্যে, কারণ এই কথামৃত পরবর্তীকালে যারা গৃহস্থ জীবন যাপন করবে তারাও পড়বেন, যারা সন্ন্যাসী হবে তারাও পড়বেন, তাদের রেকর্ডের জন্যে এইটি মাস্টারমশাই রেকর্ড করে রেখেছে, লিপিবদ্ধ করেছেন। মাস্টারের বুক ঠিপ ঠিপ করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তাঁর অহংকার চূর্ণ হইতে লাগিল। অহংকার চূর্ণ হইতে লাগিল মানে একটা আমাদের ওই বিশেষ করে ওই ঔপনিবেশিক যুগে আমাদের একটা স্বাভাবিক এই ছিল যে একজনের বংশ পরিচয় থাকবে, পিতৃ পরিচয় থাকবে, একটা সুনির্দিষ্ট জীবিকা থাকবে, একটা সুনির্দিষ্ট বাসস্থান থাকবে, তবে তাকে ভদ্রলোক বলে সমাজে পরিচয় দেওয়া যাবে। এর খুব অপূর্ব বর্ণনা রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের জবানবন্দি। সেখানে এই সম্পর্কে রয়েছে যে প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি গিয়েছিল, তারপরে কোর্টে সে গিয়ে নালিশ করেছে। তারপর এই কমলাকান্ত কি করে না, কমলাকান্ত আফিং খায়, আর যখন আফিং খায় তার যেন দিব্য দৃষ্টি খুলে যায়, তার সে অনেক কিছু দুরাগত সত্য, তার দৃষ্টি দূরবিসর্পী হয়ে যায়। তা সেই কমলাকান্তকে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে ধরে আনা হয়েছে। তো অনেক কিছু মানে ওখানে বঙ্কিমচন্দ্র দেখিয়ে দিচ্ছেন যে আমাদের পাশ্চাত্য সভ্যতা এবং সেই পাশ্চাত্য সভ্যতা কেন্দ্রিক যে জীবনচর্যা কতটা হাস্যকর, অর্থহীন, একবারে প্রতি পদে পদে সেখানে দেখিয়ে দিচ্ছেন। মানে প্রথমেই বলছেন যে তুমি শপথ করো, বলছেন পড়ান, বলছেন ভগবানকে প্রত্যক্ষ জানিয়া
শপথ করিতেছি যে সঙ্গে সঙ্গে কমলাকান্ত তার করছেন, আপত্তি জানাচ্ছেন, বলছেন আপনারা হয়তো আইনের চশমা চোখে দিয়ে ভগবানকে প্রত্যক্ষ দেখতে পান, কিন্তু আমি তো এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি না। তারপর অনেক কাণ্ড টাণ্ড করে তোমার নাম কি হলো, তারপর বর্ণ কি, ঘোরতর কৃষ্ণবর্ণ, কোট একদম খেপে লাল একদম। কমলাকান্ত সেদিক থেকে বর্ণ মানে রং, সে তার নিজের রং ঘোরতর কৃষ্ণবর্ণ বলেছেন। তারপরে তাকে বলা হলো যে তোমার নিবাস, বলছে নিবাস নাই, তাহলে থাকো কোথায়, না কাল রাত্রিরে প্রসন্ন কুমারিনীর গোয়ালে ছিলাম এতে। তারপরে হচ্ছে তোমার জীবিকা কি, পেশা কি, সে খুব খারাপ একটা কথা বলল যে আমি কি অমুক না অমুক, যে আমার আবার পেশা, এরম করে এই বলল। তখন উকিল খুব রেগে গিয়ে বলছেন তাহলে খাও কি করিয়া, সে বলছে ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণ হস্তে গলাধকরণ করিয়া খাই। উকিল একদম ক্ষিপ্ত হয়ে গেছেন, বলছেন সে ডাল ভাত জোটে কোত্থেকে, বলছেন ভগবান জোটালেই জোটে, না হলে জোটে না। এই যে প্রতি পদে পদে যে একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার থাকবে, কাঠামো থাকবে, সেই কাঠামোয় সুনির্দিষ্ট বাসস্থান, সুনির্দিষ্ট জীবিকা, সুনির্দিষ্ট একটা বংশ পরিচয়, পিতৃপরিচয়, ভারতীয় মানদণ্ডে যদি বিচার করা হয় একজন সন্ন্যাসীর কিছু নেই, তিনি এই সবকে অতিক্রম করে গেছেন, কিন্তু তিনি সেখানে সমাজের সবচেয়ে বেশি সম্মানের তিনি পাত্র। কিন্তু পাশ্চাত্য কাঠামোয়, পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যার এইগুলি আছে তার হচ্ছে সম্মান, তাকে সবাই সম্মান জানাবে। তাই বঙ্কিমচন্দ্র এইগুলো সমস্ত খুব সুন্দর করে অপূর্ব, মানে কমলাকান্তের জবানবন্দি আর কমলাকান্তের দপ্তর, একদম শেষকালে গিয়ে দেখা যাবে যে সেই টিয়া পাখি দাঁড়ের উপর বসে ছোলা খাচ্ছে, দুধ খাচ্ছে, টিয়া পাখির ঠোঁট বেয়ে ছোলা দুধ সব মাটির ওপর পড়ছে, আর পিঁপড়ের শাড়ি সেগুলি খেতে আসছে, পিঁপড়ের শাড়ি খাচ্ছে। কমলাকান্ত তার ওই অহিপেন সেবন করেছে, আফিং খেয়েছে, সেই তার জ্ঞান দৃষ্টি খুলে গেছে, সে দেখছে যে ঔপনিবেশিক ব্রিটিশ রাজ দাঁড়ের ওপর বসে আছে, আর তার উচ্ছিষ্ট ভোগী একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, বাবু সম্প্রদায়, মধ্যবিত্ত বাবু সম্প্রদায় সৃষ্টি হয়েছে। এবং তারপরে শেষকালে প্রসন্ন কুমারিনী বলছে যে এই পিঁপড়েগুলোকে নিয়ে কি করব, কমলাকান্ত বলছে উহাদিগকে ঝাঁটাইয়া বিদায় করিয়া দাও, এবং শেষ কথা গোয়ালিনী মাগি তাহাই করিল। দেখুন এই প্রেক্ষিতে এই যে শব্দটি বঙ্কিমচন্দ্র লিখছেন, গোয়ালিনী তাহাই করিল, গোয়ালিনী যেন নিম্নবর্গের প্রতিভু। আর এর পাশাপাশি আপনি যদি স্বামীজি নূতন ভারত বেরোক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি মেথরের ঝুবড়ির মধ্য থেকে বেরুক, হাট থেকে বাজার থেকে, যদি মিলিয়ে দেখেন একদম সুন্দর করে মিলে যাবে একদম, যে নতুন সমাজ কীরমভাবে তৈরি হবে একদম এতে আমাদের পড়তে হবে। সুতরাং এই যে বলছেন যা ছেলে হয়ে গেছে, তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন, তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা তোমার পরিবার কেমন? সব হচ্ছে পরীক্ষা হচ্ছে, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি। মাস্টার আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী, তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। সত্যিকারের বলতে গেলে কি এখনকার দিনে ওই ওরিয়েন্টাল স্টাডিজ, সাবাল্টান স্টাডিজ, এইসব বহু আমাদের ইতিহাস চর্চাতে এই সমস্ত ঢুকে গেছে। কেউ যদি এই কথামৃতের কেবলমাত্র এইটুকু অংশের ওপর কাজ করেন, মানে সে বিরাট বিরাট বই, বিরাট বিরাট থিসিস বেরোতে পারবে। তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না।
এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। এখনো মাস্টারমশাইয়ের ঠিক হয়নি, সমস্ত অহংকার চূর্ণ হয়নি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? কারণ আমাদের আছে যে ভগবানকে সাকার করলে, সাকার যদি বলি তাকে তার অসম্মান করা হয়, তাকে সীমিত করে ফেলা হয়। যিনি অসীম, অরূপ, অব্যয়, তাকে সীমার মধ্যে বদ্ধ করা এটি একটি মহাপাপ। মাস্টার অবাক হইয়া স্বগত নিজের মনে মনে বলছেন, সাকারে বিশ্বাস থাকিলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? যেটি সাকার সেটি কি করে নিরাকার হবে? আর যেটি নিরাকার সেটিও বা সাকার কি করে হবে? আমাদের ওই যে আছে না, খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দিতময় নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময়। ঠাকুরের যে অবস্থান, ঠাকুরের যে সত্তা, সেই সত্তাটা হচ্ছে একটা বিশেষ সত্তা। এই জিনিসটা শাস্ত্রে ঠাকুর বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে মানেটা কি? বেদ বেদান্ত হচ্ছে যুক্তির রাজত্ব, শব্দ রাশির রাজত্ব। এখানকার অনুভূতি শব্দ রাশিকে ছাড়িয়ে গেছে। আমাদের প্রচলিত যে যুক্তির কাঠামো, সেই যুক্তির কাঠামোর মধ্যে এই অনুভূতিটাকে ফিট করা যাবে না। এটা বলছেন ঠাকুর, এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। স্বামীজি যখন ঠাকুরের সম্পর্কে বলছেন যে তিনি নিরঞ্জন আবার নররূপধর নির্গুণ গুণময়, মানে ঠাকুরের যে অবস্থান সেটি সম্পর্কে আমরা চারটি যেন প্রকল্প পাই। একটি হচ্ছে যে তিনি হচ্ছেন নির্গুণ, আবার তিনি সগুণ, তিনি একই সঙ্গে সগুণ নির্গুণ, এবং চতুর্থ যে কোটি সেটা হচ্ছে তিনি সব কিছুর পার, আরও কত কিছু যেটাকে মুখের ভাষায় বর্ণনা করা যায় না। এইটি হচ্ছে এই যে নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, এখানে এই যে বলা হচ্ছে এটি হচ্ছে ওই অবস্থা যে, কিন্তু এটি হচ্ছে আমাদের যারা যখন আমাদের যুক্তিভিত্তিক ধর্মজীবন যখন শুরু হয় তখন এই জিনিসটাকে চট করে আমরা নিতে পারি না। এই যে মাস্টারমশাইয়েরও মনে হচ্ছে যে যেটা সাদা সেটা কি কখনো কালো হতে পারে? যেটা কালো সেটা কি একই সঙ্গে আবার সাদা হতে পারে? এই মাস্টার নিজের মনে মনে এইসব ভাবলেন যে ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? মানে আমরা যখন যারা তর্ক করেন যে না ঈশ্বর ব্রহ্ম নিরাকারী, যখন তাকে সাকার বলা হচ্ছে, সগুণ বলা হচ্ছে, তার মানে তার একটা নিকৃষ্ট অবস্থার কথা যেন উল্লেখ করা হচ্ছে। এমনকি ট্রান্সলেশনেও কোথাও কোথাও বলা হয় নিকৃষ্ট ব্রহ্ম। হ্যাঁ, এইরকমভাবে সগুণ ব্রহ্ম সম্পর্কে বলা হয় নিকৃষ্ট ব্রহ্ম, এরকম ট্রান্সলেশন কোথাও কোথাও আছে। তার মানে ভগবান কীরকম হবেন, ব্রহ্ম কীরকম হবেন, সেটা যেন শর্ত সাপেক্ষ। সেই শর্তটা আমি নির্ধারণ করে দেবো যে ব্রহ্ম এরকমই হতে হবে, এরকমটি হতে পারেন না, এরকম। মাস্টার, আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে। ওই যে ঠাকুর প্রশ্ন করেছেন তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মাস্টার বলছেন আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর কিন্তু তাকে করলেন না, বললেন তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই। কিন্তু তারপরে যে কথাটা বলছেন এটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি বলছেন? তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন না নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে।
এই যদি আমি বিশ্বাস করি নিরাকারে, তিনি সাকার হতে পারেন না, এইটি হচ্ছে মতুয়ার বুদ্ধি। আমার নিরাকারে বিশ্বাস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তিনি সাকার হতে পারেন না যখন আমি এইটি বলছি, তখন আমি আমার বিশ্বাসকে অতিক্রম করে যেন বাকযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। মানে ভগবান সাকার হোক নিরাকার হন, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আমি তোমার সঙ্গে যুক্তির যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি জয়ী হব। এইটি ভগবানকে এটা হতেই হবে, আমি প্রমাণ করে ছাড়ব। এই ঠাকুরটি বললেন যে এইটি যেন নিরাকারও সত্য, আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। মানে বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি মাটিকে পুজো করছো না, ঈশ্বরকে পুজো করছো, মাটির প্রতিমাটার একটা প্রতীক মাত্র, প্রতীক উপাসনা তুমি করছো, এটা তো তাদের বুঝিয়ে দেওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। তিনি যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার জন্য চেষ্টা করো। আসলে ঠাকুর এরা তো অন্তরঙ্গ পার্শ্বদ, তাদের প্রথম থেকে ঠাকুর তৈরি করছেন, ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, যেন সিদ্ধান্তে ভুল হয়ে না যায়। প্রথম থেকে ওই জন্য ঠাকুর খুব কড়া একটা অবস্থান নিয়েছেন। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক। ঠাকুর এই সব কথা অন্য যাকে তাকে বলতেন না। মাস্টারমশাই উপযুক্ত আধার, তিনি অন্তরঙ্গ পার্ষদ, তাকেই এইসব কথা তিনি বলছেন। ওই জন্য মাস্টারমশাই ভাবছেন, তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। মাস্টারমশাইয়ের এই বর্ণনা একটা গভীর অন্তর্বীক্ষণ, গভীর মানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে শুধু ঠাকুর এইটা বললেন আর উনি এইটা বললেন, এইটুকুর বর্ণনা কিন্তু এটা নয়। এর সঙ্গে সঙ্গে তার মনোজগতের বিবর্তনের ইতিহাসও মাস্টারমশাই বর্ণনা করে চলেছেন, তার নিজের মনোজগতের বিবর্তনের ইতিহাস। আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। মাস্টারমশাই ঠাকুরকে বুঝাতে গিয়েছিলেন, এই জন্য বলছেন যে পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? ওই যে পরাবিদ্যা অপরাবিদ্যা, কর্মবিষয়ক অপরাবিদ্যা আমরা প্রথমেই বলেছিলাম। এই বলছেন, এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন বেশ মনে লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। এখানে একটা কথা, যে আমাদের শঙ্করাচার্যের বোধসার বলে একটি প্রকরণ গ্রন্থ আছে। সেই বোধসার প্রকরণ গ্রন্থে শঙ্করাচার্য বলছেন যে
অধ্যাত্ম বিষয়ক সিদ্ধান্তগুলি শুনে যদি কারোর সেটি প্রাণে প্রাণে আবেদন সৃষ্টি করে, তার ভালো লাগে, তা বুঝতে হবে যে পূর্ব জন্মে তিনি এমন কোনো পুণ্যের কাজ করেছেন, তার ফলে তার মধ্যে এই সংস্কার তৈরি হয়েছে, যে সংস্কারের বশবর্তী হয়ে তার এই কথাগুলি, সিদ্ধান্তগুলি ভালো লাগছে। আর যদি অধ্যাত্ম বিষয়ক কোনো সিদ্ধান্ত শুনে প্রথমেই তার মনের মধ্যে পূর্বপক্ষীয় তর্কের উদয় হয়, পূর্বপক্ষীয় তর্ক মানে হচ্ছে ওটাকে খণ্ডন করার মতো কোনো যুক্তির উদয় হয়, তবে বুঝতে হবে সেই রকম সংস্কার এখনো তিনি অর্জন করতে পারেননি, সেরকম কোনো পুণ্য তিনি এখনো অর্জন করতে পারেননি, যার ফলে তার এই অধ্যাত্ম সিদ্ধান্তগুলো ভালো লাগবে। সেই বোধসারের এতে শঙ্করাচার্য বলছেন। এখানে আমরা তাহলে বুঝতে পারবো এই যে মাস্টারমশাই শোনা মাত্রই, ঠাকুরের তিরস্কার শোনা মাত্রই তার ভালো লাগছে, তিনি অন্তর্বীক্ষণ করছেন, নিজের একে যাচাই করে নিচ্ছেন, নিজের মত পরিবর্তন করছেন, তার মানে তার এই পুণ্য, এই সংস্কার ইতিমধ্যেই সঞ্চিত হয়ে আছে। এই জন্য বলছেন, জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরী আয়োজন করেছেন। সে স্বামীজি আলোয়ারের মহারাজাকে যে বলেছিলেন সেই কাহিনী আমরা সকলেই জানি, আমরা এখানে উল্লেখ করছি না। নানা রকম পূজা ঈশ্বরী আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যেরকম অধিকার, কেউ জপ করতে পারে, কেউ ধ্যান করতে পারে, কারোর সাকার প্রতিমা পুজোর দরকার আছে, না হলে তার আধ্যাত্মিক জীবনে অগ্রসর সে হতে পারে না, সে সাকার প্রতিমার পূজা করবে। যার যা পেটে সয়, মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন বলে তারপর দৃষ্টান্ত দিচ্ছেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন, যার যেটি ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আজ্ঞে হ্যাঁ। আমরা আজকে এই পরিচ্ছেদ শেষ হলো, আজকে এখানেই শেষ করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।